হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। পূর্বের মতো আজও আমি তোমাদের জন্য আরেকটি মক ডেমনস্ট্রেশন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আমি অন্যান্য কথা না বলে একদম মূল বিষয়ের মধ্যে প্রবেশ করছি। তো প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নাও। আমি শুরু করছি। স্যার, ম্যাম, আমি কি এই রুমটিকে শ্রেণীকক্ষ ধরে নিয়ে এবং আপনাদের স্টুডেন্টস মনে করে আমার ডেমনস্ট্রেশন ক্লাসটি শুরু করতে পারি? ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। তো তাহলে আমি শুরু করছি। দেখো স্টুডেন্টস, আজ যে বিষয়টি সম্পর্কে আমরা পড়ব, তোমরা এর আগের ক্লাসে এই সম্পর্কিত কিছু কিছু জিনিস পড়েছিলে। যে ফরাসি বিপ্লব, তোমরা জানো 1789 সালে ফরাসি বিপ্লব হয়েছিল এবং ফরাসি বিপ্লবের পিছনে আমরা বিভিন্ন কারণ আমরা আলোচনা করেছি। আজকের আমাদের যে বিষয়বস্তু, এই ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের ভূমিকা। দার্শনিকদের যে ভূমিকা বা তাদের যে রোল, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, প্রত্যেক দেশে প্রত্যেক সময় এরকম হয় যে বড় বড় বিপ্লবের ক্ষেত্রে বিভিন্ন কারণের পাশাপাশি কিছু এরকম বুদ্ধিজীবী শ্রেণীর ব্যক্তিদের অবদান থাকে। তারা কি করে, তারা ডিরেক্ট বিদ্রোহে যোগদান না করে কি করছে, তারা বিদ্রোহ বা বিপ্লবে যোগদান না করে তারা নিজের যে পেন বা লেখনী এর দ্বারা মানুষের মনে উদ্বুদ্ধ করে। ঠিক আছে, তাদের যে লেখা, এটা পড়ে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়ে ওঠে এবং তারা বিপ্লব বিদ্রোহে ঝাঁপিয়ে পড়ে। ঠিক যখন 1789 সালে ফ্রান্সে বিপ্লব হয়েছিল, ফরাসি বিপ্লব যখন হয়েছিল, ঠিক এইরকম তিনজন ব্যক্তি ছিলেন যারা কিনা নিজেদের ক্ষুরধার লেখনীর দ্বারা এমন কিছু লিখেছিলেন এবং এমন কিছু তথ্য, তারা নতুন নতুন তথ্য খাড়া করেছিলেন বা রাজার বিরুদ্ধে বা সেই সমাজ, তোমরা জানো যে তিনটি সমাজে বিভক্ত ছিল, সেই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তারা এমন কিছু কিছু তথ্য দিয়েছিল যার পরিপ্রেক্ষিতে কিন্তু বিপ্লব ত্বরান্বিত হয়েছিল। ঠিক আছে, আমরা তিনজন এরকম বিখ্যাত ব্যক্তি সম্পর্কে আলোচনা করব। তারা কারা? সে প্রথম ব্যক্তি তিনি হলেন মন্তেস্কু। মন্তেস্কু, ঠিক আছে, মন্তেস্কু যিনি দেখো নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন। তিনি রাজার অস্তিত্বকে কিন্তু কখনো নস্যাৎ করেনি। ঠিক আছে, তিনি দেখো, প্রত্যেকে শুনতে পাচ্ছ, প্রত্যেকে দেখতে পাচ্ছ, দূরে যারা স্টুডেন্ট তারা কিন্তু ভালো করে লক্ষ্য করবে। তিনি কি করেছেন, কখনোই রাজার ক্ষমতাকে খর্ব করার কথা বলেনি। তিনি বলেছিলেন যে রাজতন্ত্র থাকবে, কিন্তু সেটি কেমন হবে, সেটি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। এবং দেখো তিনি কি করেছিলেন, বিখ্যাত দুটি বই রচনা করেছিলেন। তার লেখা বিখ্যাত একটি বই হলো স্পিরিট অফ লস। এই স্পিরিট অফ লস এই গ্রন্থতে কিন্তু তিনি কি করেছিলেন, যে ক্ষমতা বিভাজনের কথা বলেছিলেন। ঠিক আছে, ক্ষমতা বিভাজন কেমন হবে, যে শাসনতান্ত্রিক ক্ষমতা, বিচার বিভাগীয় ক্ষমতা এবং আইন, এই তিনটি যে ডিপার্টমেন্ট বা আছে ক্ষমতা, ডিভাইডেড করার কথা তিনি বলেছিলেন। এছাড়া তার আরেকটি বিখ্যাত বই ছিল, সেই বিখ্যাত বইটির নাম হলো পার্সিয়ান লেটার্স। ঠিক আছে, তো তিনি এই দুটি বইয়ের মাধ্যমে বা এই দুটি লেখার মাধ্যমে কিন্তু তিনি ফরাসি জনগণের মধ্যে বিপ্লবের বীজ বপন করেছিল। ঠিক আছে, দ্বিতীয় যে ব্যক্তি সম্পর্কে আমরা জানবো, তিনি কে? তিনি হলেন ভলতেয়ার। এই ভলতেয়ার কি করেছিলেন, দেখো ভলতেয়ার মূলত যে আক্রমণটা তার ছিল, সে আক্রমণটা তিনি করেছিলেন চার্চের বিরুদ্ধে, গির্জার বিরুদ্ধে তিনি আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন যে এই যে যাবতীয় দুর্নীতি, সমাজে যাবতীয় কুসংস্কার বা তৃতীয় শ্রেণী, তোমরা জানো যে ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট এবং থার্ড স্টেটের উপরে যে এই যে জুলুম, এই যাবতীয় কার উপরে, মানে কে করেছে এগুলো, এই সমস্ত দায় ছিল হলো এই গির্জার উপরে, চার্চের উপরে। এবং তিনিও এরকম দুটি বই লিখেছিলেন। তার লেখা যে দুটি বই, দুটি আমি লিখছি, তোমরা লিখে নিবে, প্রত্যেকে নোট ডাউন করে নাও। ফিলোসফিক্যাল ডিকশনারি এবং আরেকটি ছিল কাদিত। ঠিক আছে, তিনি এই দুটি বইয়ের মাধ্যমে বা এই দুটি লেখার বই দুটি লেখার মাধ্যমে ফরাসি জনগণের মধ্যে কিন্তু
বিপ্লব ছড়িয়ে দিয়েছিলেন। ওকে, তাহলে আমরা দুইজন সম্পর্কে বললাম, একজন মন্তেস্কু আর একজন হলেন ভলতেয়ার। এবার আমরা তৃতীয় ব্যক্তি সম্পর্কে বা তৃতীয় দার্শনিক সম্পর্কে জানবো। তৃতীয় যে দার্শনিক তিনি কে? তিনি ছিলেন দার্শনিক চূড়ামণি, হ্যাঁ, ফরাসি বিপ্লবের দূত বলা হয় নাকে। তিনি কে? তিনি আর কেউ নন, তিনি হলেন জ্যাক রুশো। এই রুশো কি করেছিলেন? দেখো, রুশো বিখ্যাত ব্যক্তি কেন? দেখো, তিনি সেই কথাগুলো তুলে ধরেছিলেন যা কিনা দীর্ঘদিন ধরে একটা রাজতন্ত্রের মধ্যে হয়ে আসছে, যে রাজতন্ত্র নাকি কি করেছে? রাজা প্রদত্ত ঈশ্বর প্রদত্ত অধিকার। রাজাকে কেউ ব্যক্তিগতভাবে রাজা হয়নি, তাকে নাকি ঈশ্বর তার প্রতিনিধি হিসেবে, ঈশ্বরের প্রতিনিধি হিসেবে তিনি মর্তে এসে শাসন করছেন। এটাই একটা কনসেপ্ট, ঠিক আছে, যে রাজার ক্ষমতা ঈশ্বর প্রদত্ত। তিনি এই তত্ত্বটাকে আক্রমণ করলেন এবং এই সম্পর্কে তিনি দুটো বই লিখলেন। তার মধ্যে যে বিখ্যাত তার বই, সেটি হলো দেখো সোশ্যাল কন্ট্রাক্ট। খুব বিখ্যাত একটি বই, হ্যাঁ, সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট, হ্যাঁ, এই যে বইটি, এই বইটিতেই তিনি তুলে ধরলেন সেই বিষয়বস্তুটি, যে রাজাকে কোনো ঈশ্বর টিশ্বর কেউ এরকম নেই যে রাজাকে তিনি নির্মাণ করেছেন। জনগণই হলেন এই সমস্ত কিছুর প্রধান উৎস, ঠিক আছে। প্রধান সমস্ত জনগণই চাইলে রাজাকে নির্বাচন করতে পারেন এবং জনগণ চাইলে রাজাকে সরিয়ে দিতে পারেন। এই যাবতীয় কথা কিন্তু তিনি এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে বা বইতে তুলে ধরলেন। আর একটা বই লিখলেন, ডিসকোর্স অন ইনইকুয়ালিটি। ডিসকোর্স অন ইনইকুয়ালিটি। এই বইটিতে থেকে কি বলেন তোমরা জানো? বিখ্যাত ওনার একটা উক্তি আছে যে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করলেও সমস্ত জায়গায় তিনি কি বা তারা কাজ কি হয়ে থাকে? তারা পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ, দরিদ্রতার শৃঙ্খলা আবদ্ধ। এই যে যাবতীয় কথা রুশো এই বইটিতে তুলে ধরলেন। তো আমরা তিনজন দার্শনিক সম্পর্কে জানলাম যারা কি করেছিল ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। দেখো, বিপ্লব একা একা একজন ব্যক্তির দ্বারা হয় না। বিপ্লব বিদ্রোহ একটা বিরাট সংখ্যক কি দরকার? জনগণের দরকার। ঠিক এই সময়ে তোমরা জানো যে যখন 1789 সালের পূর্বের ঘটনা, ঠিক আছে, পূর্বে সেই সমস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তার পাশাপাশি আমি তিনজন ঐতিহাসিক দার্শনিকের নাম বললাম, সেই দার্শনিকদের লেখা পড়ে সাধারণ জনগণ কিন্তু রাজার বিরুদ্ধে তাদের ক্ষোভ আরো উগরে দিল। পাশাপাশি যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তারা উগরে উঠল। এই সমস্ত দিক বিচার বিবেচনা করে শেষ পর্যন্ত কিন্তু ফরাসি বিপ্লব সংগঠিত হলো। আশা করছি তোমরা বুঝতে পারলে। এবং এইভাবেই দেখো, যারা ভিডিওটি দেখছো, আমাদের যে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এভাবে কমপ্লিট হবে এবং থার্ড স্টেপ থাকবে আমাদের কি? মূল্যায়ন স্তর। তো মূল্যায়ন স্তর হিসেবে এবার আমি মূল্যায়ন স্তরে আসি। তো তাহলে স্টুডেন্টস, তোমরা যদি তোমাদের থেকে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলো এক এক করে। এবং অবশ্যই তোমরা কাজ করবে যে লেখা আমি তিনজন সম্পর্কে তোমাদের বললাম, এই তিনজন সম্পর্কে কিন্তু তোমরা বাড়ি থেকে সুন্দর করে পড়ে আসবে। আমি নেক্সট দিন এখান থেকে কিন্তু তোমাদেরকে লিখতে দেবো। এবার বলো, হ্যাঁ বলো প্রথম প্রশ্নটি। আচ্ছা, তো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বইটি কি লিখেছেন? রুশো লিখেছেন। হ্যাঁ, ডিসকোর্স অন ইকুয়ালিটি বইটি কার লেখা? এই বইটি লিখেছেন রুশো। হ্যাঁ, এই উক্তিটি কার বলো? যে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করলেও তিনি সব ক্ষেত্রে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ। এই উক্তিটি কি করেছেন? এই উক্তিটি করেছেন রুশো। হ্যাঁ, রুশোকেই বলা হয় ফরাসি বিপ্লবের অগ্রদূত। ঠিক আছে, এছাড়া মন্তেস্কু, ভলতেয়ার থেকেও আরো অনেক প্রশ্ন আছে। এই সব মিলে আমাদের তৃতীয় স্টেপ কমপ্লিট হবে, তা হলো মূল্যায়ন স্তর। তো আশা করছি স্টুডেন্টস তোমাদের সকলের ক্লাসটি ভালো লাগলো, এবং ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দেবে। একটা কথা বলে রাখি, আমার এই বোর্ডটি কিন্তু অনেকটাই ছোট, তোমরা দেখতে পাচ্ছ আকারে। এবার তোমরা যখন অরিজিনালি যে পরীক্ষাটি হলে যাবে সেখানে কিন্তু বোর্ডটা অনেকটা বড় থাকবে, এবং বোর্ড এই ধরনের বোর্ড হওয়ার সম্ভাবনায় 99% ধরে চলবে। তো সবকিছু আমি তো তথ্য তোমাদের আগে দিয়েছি, আগামীতেও দিয়ে আসবো। শুধু একটা জিনিস এখানে আমি বলে রাখি, যে এখানে তারিখ, তাই না, তারিখটা আমি একটু মেনশন করে দিই। এখানে তারিখটি হবে 11/10/2025। ঠিক আছে, আর সব ঠিক আছে। তো তোমরা ভালো করে ক্লাসটি দেখে নাও, যেখানে বুঝতে অসুবিধা হবে আবার একটু রিপিট করে দেখে নেবে।
তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক দেবে। আমাদের সাথে জুড়ে থেকে ভবিষ্যতে এই ধরনের ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ।